সুপ্রিয় শিক্ষার্থী, দেখো তোমাদের প্রতিটা ভিডিওতে আমি বলার চেষ্টা করি যে তোমরা যখন ভিডিওগুলো দেখবা, ক্লাসগুলো দেখবা, তখন অবশ্যই কমেন্ট বক্সটা একটু চেক করে নিবা। আমাদের অনেক সময় ছোটখাটো কিছু মিস্টেক হয় যেগুলো আমরা কমেন্ট বক্সে দিয়ে দিই, ঠিক আছে? তো দেখো আজকে আমরা 17 নম্বর পৃষ্ঠায় খেয়াল করো, আমরা গত পর্বে 16 নম্বর পৃষ্ঠায় 1 আর 2 দাগ সমাধান করিয়েছি। আজকে আমরা 17 নম্বর পৃষ্ঠায় 3 দাগ থেকে শুরু করব এবং আমরা চেষ্টা করব আজকেই এই অঙ্কগুলো সমাধান করার, ঠিক আছে? তো চলো আমরা ফার্স্ট যেটা রয়েছে 3 দাগ আমরা একটু খেয়াল করি। বলা হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো। আমাকে কি করতে হবে? লসাগু মিনিংটা কি সেটা নিশ্চয়ই আমরা জানি, ঠিক আছে? এবার দেখো খেয়াল করো, এবার আমাকে লসাগু নির্ণয় করতে হবে, সেটা হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে। আমরা কিন্তু উদাহরণে আমরা মৌলিক গুণনীয়ক সম্পর্কে আলোচনা করেছিলাম। যারা তোমরা এগুলো দেখোনি, নিচে দেখো ডেসক্রিপশন বক্সে একটা অল্প লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো ফার্স্টে আমাদের যেটা রয়েছে 15, 25 এবং 30, এই যে সংখ্যা তিনটা রয়েছে, এই সংখ্যা তিনটার আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করি। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমি প্রথমে দাগ নাম্বার দিয়ে সুন্দর করে লিখে নিয়েছি। এবার আমরা মূলত সমাধানটা শুরু করবো। তো প্রথমে লিখবো এখানে, ঠিক আছে? প্রথমে এখানে লিখে আমরা প্রথম যে সংখ্যাটা রয়েছে 15, এটার মৌলিক গুণনীয়কগুলো বের করবো। তো খেয়াল করো, 15-র মৌলিক গুণনীয়ক হচ্ছে, একটা হচ্ছে 1 গুণ 15 একটা, আরেকটা হচ্ছে 3 গুণ 5 একটা, ঠিক আছে? এর বাইরে কিন্তু এর আর কোনো গুণনীয়ক নাই। তো এবার আমরা এখান থেকে এর মৌলিক গুণনীয়কটা বের করবো। অতএব 15 এর, খেয়াল করো, অতএব 15 এর, এটা কিন্তু 15, আমি একটু ক্লিয়ার করে দিই, 15 এর মৌলিক গুণনীয়ক। তোমাদের যেভাবে করা হচ্ছে একেবারে ঠিক এইভাবেই করবে, কারণ এটা হলো কিন্তু খুবই সহজ একটা পদ্ধতি, ঠিক আছে? খুবই সহজ একটা পদ্ধতি, আর এই পদ্ধতি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে একেবারে ইজিলি বুঝতে পারবে। এবার আমরা খেয়াল করি এখানে মৌলিক গুণনীয়ক কোনটা কোনটা খেয়াল করি। দেখো এখানে আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে 1, 3 এবং 5, এই তিনটা কিন্তু আমাদের মৌলিক সংখ্যা। তার মানে আমরা 1, 3, 5 এটা আমরা লিখতে পারি। তবে মাথায় রাখবা যে 1 আমাদের না লিখলেও হয়, ঠিক আছে? 1 আমাদের না লিখলেও হয়, ঠিক আছে? এখন অনেকে বলতো স্যার 1 তো মৌলিক সংখ্যা, কিন্তু 1 কিন্তু আমরা মৌলিক সংখ্যা হিসেবে ধরতে পারি না, কারণ 1 একটা পূর্ণ সংখ্যা হিসেবে আমরা ধরতে পারি একটাকে। আমরা কিন্তু এটাকে কখনোই মৌলিক সংখ্যা বলতে পারি না, জাস্ট এটা পূর্ণ সংখ্যা বলতে পারি। 1 এর পর থেকে মূলত আমাদের মৌলিক সংখ্যাটা শুরু, ঠিক আছে? তাহলে আমরা এখানে মৌলিক সংখ্যা হিসেবে লিখতে পারি 3,5। তাহলে আমরা প্রথম যেটা রয়েছে 15, সেটার কিন্তু মৌলিক গুণনীয়ক বের করে ফেললাম। ঠিক একইভাবে আমরা এর পরে যেটা রয়েছে 25, এই 25টাকে আমরা দেখব। তাহলে 1 গুণ 2, 5, 1 গুণ 2, 5, আর আরেকটা হবে আমার 5 গুণ 5, 5 গুণ 5, এটা কিন্তু আমরা গুণনীয়ক বের করছি। এবার এখান থেকে ঠিক একইভাবে, অতএব 25 এর মৌলিক গুণনীয়ক, মৌলিক গুণনীয়ক, ঠিক আছে? 25-এর মৌলিক গুণনীয়ক। তাহলে এখানে আমরা খেয়াল করি, দেখো তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা একটাকে কিন্তু নিতে পারবো না, কারণ আমরা একটু আগে বললাম যে 1 আমাদের মৌলিক সংখ্যা হিসেবে আমরা ধরতে পারি না, কারণ 1 একটি পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তাহলে আমরা এখানে 5, শুধুমাত্র 5 বলতে পারি, অথবা 5,5 বলতে পারি, ওকে? কারণ কি এখানে 2টা 5 আছে, যার কারণে আমরা এখানে 2টা 5 নিয়েছি। আচ্ছা, এবার আসি সর্বশেষ যেটা রয়েছে, যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে 30। তাহলে 30 সমান সমান, দেখো 30 সমান সমান আমরা ঠিক একইভাবে 1 গুণ 30, আর লিখতে পারি কি, খেয়াল করো, 3 গুণ 10, সরি 2 দিয়েও তো আমরা করতে পারি, তাহলে 2 দিয়ে আগে করে দিই। দেখো আমরা 2 দিয়ে করতে পারি, 2 গুণ 15, তারপরে খেয়াল করো 3 গুণ 10, তারপরে খেয়াল করো 5 গুণ 6, এই পর্যন্ত, ঠিক আছে? এইগুলো কিন্তু আমরা করতে পারি। তাহলে অতএব 30 এর মৌলিক গুণনীয়ক, 30 এর মৌলিক গুণনীয়ক। এখন কি কি পাইলাম একটু খেয়াল করি। দেখো আমরা একটু মৌলিক গুণনীয়কগুলো একটু চিহ্নিত করে ফেলি। এখানে দেখো 2, 3, 5, এই তিনটা কিন্তু আর কিন্তু কোনোটা হবে না, ঠিক আছে? তাহলে 2, 3, 5। এবারে খেয়াল করি আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে লসাগু। তাহলে অতএব লসাগু, অতএব আমরা কোনটার কোনটা লসাগু বের করতে হবে, একটা হলো 15, একটা হলো 25, একটা হলো 30, এটা লসাগু। তাহলে আমরা লিখলাম এর লসাগু, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা খেয়াল করি তাহলে আমাদের লসাগু মানেটা কি। লসাগু মানে হচ্ছে আমাদের যেটা যেটা মিল থাকবে সেটাও নিব, এবং যেটা মিল থাকবে না সেটাও নিব। তাহলে আমরা একটু গুণনীয়কগুলো খেয়াল করি।
দেখো আমাদের যখন 15-এর গুণনীয়ক বের করেছিলাম সেখানে আমাদের 3 আর 5 ছিল, আমাদের 25-এর গুণনীয়ক বের করেছিলাম তখন আমাদের মৌলিক গুণনীয়ক 5 এবং 5 ছিল, এবং 30-এ 2 3 5। এখন খেয়াল করো, আমি তোমাদেরকে বলি লসাগু বের করা একেবারে সহজ একটা পদ্ধতি হলো যে সংখ্যাটা তুমি নিবা সেই সংখ্যা সর্বোচ্চ কত উপর আছে সেটা আমাকে খেয়াল করতে হবে। তো প্রথম সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 2 কত বার আছে, সর্বোচ্চ একবারই আছে, যার কারণে আমি এখানে 2 দিয়ে গুণ দিলাম, ঠিক আছে। এরপরে আসি 3, দেখো 3 যদি আমরা এখানে খেয়াল করি সর্বোচ্চ কত বার আছে, একবারই আছে, যার কারণে আমি এখানে গুণ দিলাম 3। এরপর আসি 5, দেখো 5 এখানে সর্বোচ্চ কতবার আছে, 2 বার আছে, তার মানে আমরা 5টা নিব কতবার, 2 বার। আমাদের কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এখন জাস্ট এটা যদি আমরা গুণ করি তাহলে 150 পাবো, তার মানে আমরা বলতে পারি এটার মৌলিক গুণনীয়ক হচ্ছে, অর্থাৎ নির্ণীয় আমাদের যে গুণনীয়ক হচ্ছে সেটা হচ্ছে 150। ওকে, আচ্ছা এইবার আসি এর পরে একটা রয়েছে, এর পরেটা রয়েছে তোমরা খেয়াল করো, এর পরে কত রয়েছে, দেখো এর পরে রয়েছে 22, 28, 132, 198। তাহলে এটাও ঠিক একইভাবে আমরা করব। তো ফার্স্টে আমরা এটা লিখে নিব, সবাই খেয়াল করো, সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, দেখো আমি 3 দাগের খ নম্বরটাও লিখে নিয়েছি। প্রথম সংখ্যা ছিল 22, তাহলে 22 থেকে আমরা লিখতে পারি 1 গুণ 22, আর লিখতে পারি 2 গুণ 11, ঠিক আছে। আর কিন্তু আমরা কোনোভাবে লিখতে পারি না, তাহলে অর্থাৎ 22 এর মৌলিক গুণনীয়ক, তাহলে 22 এর মৌলিক গুণনীয়ক কত হবে, শুধুমাত্র 2,11, ঠিক আছে। আচ্ছা এবার আমরা 28 কত লিখবো, 28, তাহলে 28 সরি 88, ভুল হয়ে গেল 88। তাহলে 88 দিয়ে আমরা কি কি করতে পারি, প্রথম হলো 1 গুণ 88, এরপরে আমরা লিখতে পারি 2 গুণ 44, ঠিক আছে। এরপরে লিখতে পারি 2 গুণ 44। এরপর আমরা খেয়াল করবো 4 দিয়ে করা যায় কিনা, তো খেয়াল করো 4 গুণ যদি আমরা 22 দেই তাহলে কিন্তু আমাদের 88 হয়, ঠিক আছে। এরপরে আমরা খেয়াল করবো আর কোনোটা দিয়ে করা যায় কিনা, তো যদি আমরা একটু খেয়াল করি, দেখো আমরা যদি 8 দিয়ে গুণ করি, 8 আর 11, তাহলে কিন্তু আমাদের কত হচ্ছে, 88 হচ্ছে। তো এর বাইরে কিন্তু আর কোনোভাবেই হচ্ছে না। এবার আমরা যে কাজটা করব এটারও লিখবো, তাহলে 88 এর মৌলিক গুণনীয়ক। এখন 88 এর মৌলিক গুণনীয়ক কি কি, এখন খেয়াল করতে হবে 88 এর মৌলিক গুণনীয়ক কি কি। তো এখন খেয়াল করো, আমরা যদি এইভাবে এখানে করি তাহলে দেখা যাবে আমরা এখানে মৌলিক গুণনীয়ক হিসেবে শুধুমাত্র 2 এবং 11 পাচ্ছি, আর কিন্তু কোনো কিছুই পাচ্ছি না, 2 এবং 11। তো একটু খেয়াল করো, আমরা বোঝার চেষ্টা করি, আমাদের মৌলিক গুণনীয়ক যখনই বের করতে হবে তখনই দেখতে হবে যে ওই সংখ্যাটাকে কতবার তোমার সরি লসাগুর ক্ষেত্রে, মাথায় রাখতে লসাগুর ক্ষেত্রে ওই সংখ্যাটাকে কতবার তোমার 2 বা 3 বা 4 দ্বারা আমাদের ভাগ করা যায়। তো এই ক্ষেত্রে যদি আমরা গুণনীয়ক প্রক্রিয়া আসতে যাই তাহলে কিন্তু আমাদের হবে না, সুতরাং আমাকে ইউক্লিড প্রক্রিয়ায় কাজটা করতে হবে। চলো আমরা ইউক্লিড প্রক্রিয়ায় কাজটা করি, আর তোমাদের এটা দেখানোর উদ্দেশ্য হলো জাস্ট বোঝানোর জন্য যে তোমরা যদি কখনো এইভাবে করো তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তো দেখো আমরা ইউক্লিড প্রক্রিয়ায় কিন্তু এটা করে ফেলেছি। এখন ইউক্লিড প্রক্রিয়া যখনই করবো তখন কিন্তু উপরেরটাও কিন্তু আমাকে সেম টু সেম একইভাবে কাজটা করতে হবে। তো দেখো উপরেরটা আমরা ইউক্লিড প্রক্রিয়ায় করে ফেলেছি, ঠিক আছে। তো এখানে দেখো আমাদের 2 এবং 11 এই সবগুলো কিন্তু আমাদের মৌলিক সংখ্যা, যার কারণে কিন্তু আমরা এখানে এগুলো লিখে নিয়েছি। ঠিক একইভাবে আমরা এবারে পরের যে সংখ্যাটা রয়েছে 132, সেই সংখ্যাটা আমরা কাজ করব, ঠিক আছে। তো খেয়াল করো 132, আমরা ইউক্লিড প্রক্রিয়ায় করব, তাহলে আমাদের খুবই ইজি হবে। দেখো প্রথমে 2 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কত হবে, 6 6 66। এরপর খেয়াল করো যদি আমরা আবারও 2 দ্বারা ভাগ করি তো 3 3, এরপর খেয়াল করো 3 দিয়ে ভাগ করলে 1 1, আর তো আমাদের ভাগ করা যায় না, তার মানে এখানে বলতে পারি 2 2 3 3 11, এটা হলো আমাদের মৌলিক সংখ্যা। তাহলে এখানে লিখবো 1 3 2 এর মৌলিক গুণনীয়ক, তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 11, এইগুলো কিন্তু আমি পেয়েছি, ঠিক আছে। এরপরে চলে যাবো এর পরের যে সংখ্যাটা রয়েছে, খেয়াল করি এর পরের সংখ্যা রয়েছে 198, তাহলে 198, তাহলে এটাকেও আমরা করে ফেলি একইভাবে। তাহলে খেয়াল করো এবার আসি, দেখো আবার যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু হবে না, এবার আমরা 3 দ্বারা ভাগ করতে, 3 দ্বারা যদি ভাগ করি 3 3 9 3 3 9। এবার খেয়াল করে আবার আমরা 3 দ্বারা ভাগ করি 3 11 33, তার মানে আমরা বলতে পারি 1 9 8 এর মৌলিক গুণনীয়ক তাহলে মৌলিক গুণনীয়ক এখানে কি কি পাইলাম, দেখো 2 গুণ 3 গুণ 3 গুণ 11, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিন্তু এখানে যে আমাদের সংখ্যাগুলো ছিল 4টা সংখ্যা ছিল, আমরা কিন্তু 4টা সংখ্যারই কিন্তু আমরা মৌলিক গুণনীয়কগুলো কি করছি, বের করে ফেলেছি। এটা সরি এটা খেয়াল করো 1টা 2টা, তারপরে এই যে
তিনটা, এই যে চারটা, আমরা কিন্তু চারটারই বের করে ফেলেছি মৌলিক যে সংখ্যাগুলো ছিল সেগুলো। ঠিক আছে, এবার এখান থেকে আমাকে গসাগু নির্ণয় করতে হবে। তো খেয়াল করি, তাহলে অতএব লিখবো অতএব গসাগু। তাহলে অতএব কোন কোন সংখ্যা আমরা লিখি, 22, 88, 132, 198 এর গসাগু। তোমরা যদি মৌলিক কথাটা লিখতে চাও তাহলে লিখতে পারো, কোনো সমস্যা নেই, না লিখতে চাইলে কোনো সমস্যা নেই, কারণ আমরা উপরে কিন্তু মৌলিক কথাটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা এবার আসি গসাগু। আমরা একবারে কাজটা করে দিব। খেয়াল করি, প্রথম আসলে 2 এর ক্ষেত্রে, তাহলে দেখো 2 এখানে রয়েছে একবার, এখানে রয়েছে 2 বার, এখানে রয়েছে 3 বার, এখানে রয়েছে একবার, তার মানে সর্বোচ্চ আছে কতবার, 3 বার। তাহলে আমি সর্বোচ্চটা নিব কতবার, 3 বার। 2 গুণ 2 গুণ 2 আমরা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা দেখবো 3, তো 3 দেখো এখানে 2 বার, এখানে একবার, এখানে নাই এবং এখানেও নাই, তার মানে আমরা 3 সর্বোচ্চ আছে কতবার, 2 বার। তাহলে 3ও ঠিক আমরা একইভাবে 2 বার নিব। ওকে, এবং 3 এর পরে কোন সংখ্যাটা আছে খেয়াল করি, 3 এর পরে আছে এখানে 11। তাহলে 11 কতবার আছে দেখো, এখানে 11 একবার, একবার, তার মানে আমাদের 11 সর্বোচ্চ একবারই আছে। এইবার আমাদের জাস্ট এগুলো কি করতে হবে, গুণ করে দিতে হবে। কি করতে হবে, গুণ করে দিতে হবে। তো আমরা যদি এগুলো গুণ করি, আমাদের গুণফল হবে 792। তার মানে এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর বা কাঙ্ক্ষিত লসাগু। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আমরা এর পরের যে অঙ্কটা রয়েছে সেটা আমরা পাতিয়ে নিব এবং পর্যায়ক্রমে ঠিক এইভাবে অঙ্কগুলো করে ফেলবো। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো, আমরা গ নম্বরটা সুন্দর করে পাতিয়ে নিয়েছি। এবার আমরা একটা একটা করে করবো। তো প্রথম আসে 24, তা 24-এর যদি আমরা ইউক্লিড প্রক্রিয়া করি তাহলে 12, আবার যদি দ্বারা ভাগ করি 6, আবার যদি দ্বারা ভাগ করি 3, তাহলে এখানে জাস্ট 24-এর কত কত হলো আমরা জাস্ট লিখে ফেলি। দেখো 2 2 2 3, তার মানে 3টা 2 এবং 3, 2 2 2 এবং 3। এবার তোমাদের আমি একটা কথা বলি, দেখো তোমরা অনেকেই হয়তো বলতে পারো স্যার আমরা এই 2, 2, 2, 3 এইভাবে দিব। হ্যাঁ, তোমরা এইভাবে দিতে পারো, আবার চাইলে আমি যেভাবে দিয়েছি গুণ আকারে তোমরা এইভাবেও কাজটা করতে পারো। ঠিক আছে, সম্পূর্ণ তোমাদের ইচ্ছা। আমি কিন্তু আবারও বলি, এটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছা। তোমরা চাইলে এইভাবেও দিতে পারো, কম আকারেও দিতে পারো। ওকে, তো এবার আসি এরপরে যে সংখ্যাটা রয়েছে, খেয়াল করি এরপরে রয়েছে 36। তো 36 যে সংখ্যাটা সেটাকে আমরা করি, দেখো এখানে করি 3, 6, তাহলে এটাকে যদি 2 দ্বারা ভাগ করি আমাদের 18, এটাকে যদি 2 দ্বারা ভাগ করি আমাদের 9, 9 যদি 3 দ্বারা ভাগ করি 3, আর কিন্তু আমাদের হচ্ছে না। তাহলে এখন লিখব 36-এর মৌলিক গুণনীয়ক। তাহলে গুণনীয়ক কত হবে, 2 গুণ 2 গুণ 3 গুণ 3। তোমরা আমি আবারও বলি যে তোমরা চাইলে কিন্তু কমা দিয়ে লিখতে পারো। ঠিক আছে, তোমরা চাইলে কি করতে পারো, কমা দিয়ে লিখতে পারো, সম্পূর্ণ তোমাদের ইচ্ছা। ঠিক আছে, তো কমা দিয়ে লিখলে তোমাদের জন্য ভালো, আবার না লিখলে যে খুবই এমন ব্যাপার না, তোমরা লিখতে পারো কমা দিয়ে। আচ্ছা এবার আসি এরপরে 36 তো হয়ে গেল। এবার আসি আমরা এরপরে যে সংখ্যাটা রয়েছে 54 সেটা দিয়ে। ঠিক আছে, দেখো 54, 5, 4 যদি 2 দ্বারা ভাগ করি আমাদের 27, যদি এটাকে 3 দ্বারা ভাগ করি আমাদের 9, এটাকে 3 দ্বারা ভাগ করলে আমাদের 3। তার মানে এখানে কত পেলাম খেয়াল করো, 54 এর মৌলিক গুণনীয়ক আমরা পেলাম 2 গুণ 3 গুণ 3 গুণ 3। ঠিক আছে, এটা আমরা পেলাম। আচ্ছা এবার আসি এরপরে 54 পরে আমাদের সংখ্যাটা রয়েছে 72। কত রয়েছে, 72। তো এটাকে যদি ভাগ করি আমাদের 36, এটাকে যদি আবার ভাগ করি 2 দিয়ে আমাদের 18, এটাকে যদি 2 দিয়ে ভাগ করি 9, এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করবো, কত দিয়ে ভাগ করবো, 3 দিয়ে। 9টাকে আমি 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করলে 3। তাহলে এখানে আমরা 72-এর মৌলিক গুণনীয়ক কত কত পাইছি খেয়াল করি, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। ঠিক আছে, আচ্ছা এবার আমরা 72-এর পরে দেখো আমাদের সর্বশেষ যেটা রয়েছে 96। কত রয়েছে, 96। তো 96কে 2 দ্বারা ভাগ করলে আমাদের কত হবে, 4, 8। এরপরে 2 দ্বারা ভাগ করলে হবে 2, 4। এরপরে 2 দ্বারা ভাগ করলে 1, 2। এরপরে 2 দ্বারা ভাগ করলে 6। এরপরে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 3, তাহলে লিখবো অতএব 96 এর মৌলিক গুণনীয়ক। ঠিক আছে, কত কত আমরা লিখি 2
গুণ 2 গুণ 2 গুণ 2 কয়টা 2 দেখি 1 2 3 4 5টা 2 মানে 5টা 2 আমরা এই যে বসিয়ে দিলাম গুণ 3 বসিয়ে দিলাম ঠিক আছে। এখন আমি কিন্তু শেষে আবারও বলে দিছি তোমরা চাইলে এইভাবে লিখতে পারো 2, 2, 2, 2, 2, 3 এইভাবে লিখতে পারো ঠিক আছে তোমাদের ইচ্ছা। তো তোমরা যেভাবে লেখো না কেন মানটা আমাদের একই রকম আসবে ঠিক আছে। তাহলে অতএব আমাদের এখন লসাগু লিখবো, কি লিখবো অতএব লসাগু 24 36 54 72 এবং 9 6 এর লসাগু ঠিক আছে এর লসাগু। আচ্ছা এবার খেয়াল করি ঠিক একইভাবে আমাদের যে সংখ্যাগুলো সেটা কতবার রয়েছে সেটা আমরা একটু খেয়াল করি। এই লাইনটা আমরা মুছে দিই, তোমরা চাইলে এভাবে লিখবা। দেখো এখানে আছে 2 2 এখানে সর্বোচ্চ 5 বার রয়েছে, তাহলে এখানে 2 কতবার রয়েছে 2 বার, এখানে 1 বার, এখানে 2 বার, এখানে 3 বার। তা আমরা বলতে পারি 2 সর্বোচ্চ আমাদের 5 বার রয়েছে, তাহলে আমি 2 সর্বোচ্চ 5টা নিব। 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ এবার আছে 3 3 আমাদের এখানে রয়েছে একটা, এখানে 2টা, এখানে 3টা, এখানে 2টা, এখানে একটা, তার মানে সর্বোচ্চ রয়েছে 3টা। সর্বোচ্চ রয়েছে কয়টা 3টা, তাহলে আমি 3 গুণ 3 গুণ 3 নিয়েছি ঠিক আছে। এবার যদি আমরা লক্ষ্য করি আমাদের কিন্তু এই 2 এবং 3 এর বাইরে কিন্তু আর কোনো গুণনীয়ক আমরা পাইনি, তাহলে আমরা যদি এইগুলো গুণ করে দিই তাহলে আমরা যেটা পাবো 8 6 4 মানে 864। এই সংখ্যাটাই মূলত আমাদের কাঙ্ক্ষিত উত্তর বা লসাগু ঠিক আছে। আচ্ছা তো সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো আমাদের এখানে যে 3টা ছিল আমরা কিন্তু 3টারই কিন্তু কাজ করে ফেলেছি ঠিক আছে, 3টারই কাজ করে ফেলেছি। এখন আমরা এর পরটা দেখব, বলেছে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু। তাহলে আগে আমরা গুণনীয়কের সাহায্যে করছি, এবার আমরা কিসের পদ্ধতি করব ইউক্লিড পদ্ধতি করব। তো চলো আমরা একটা একটা করে ফেলি। তো এটা আমরা মুছে দিই সব, একেবারে সহজ কিন্তু ঠিক আছে, আমি একেবারে সহজ বলে দিই, একেবারে সহজ, তোমরা ভয় পাবে না কারণ অঙ্কগুলো খুবই সহজ। এখনই যদি ভয় পাও তাহলে কিন্তু হবে না ঠিক আছে। তাহলে খেয়াল করি, দেখো আমাদের দাগ নম্বর 4 এর ক। তো 4 দাগের কতে কত কত ছিল আমরা লিখে নিই। প্রথম 96 আর 120, তো এটাকে আমাকে ইউক্লিড পদ্ধতিতে গসাগু বা লসাগু করতে হবে। তো আমরা লিখি, প্রথমে লিখে নিব 96 120। লেখার পরে আমরা এখন ইউক্লিডের দাগটা দিয়ে দিব। দেখো 2টা আমাদের জোড় সংখ্যা, 2টা আমাদের কি সংখ্যা জোড় সংখ্যা, তার আমরা 2 দ্বারা ভাগ করব। এখানে হবে 48, এখানে হবে কত 60। দেখো 2টা আবারও জোড় সংখ্যা, তাহলে আবার 2 দ্বারা ভাগ করব। এখানে হবে 24, এখানে হবে 30। 2টা আবারও জোড় সংখ্যা, আবারও 2 দ্বারা ভাগ করব। এখানে হবে 12, এখানে হবে 15। এইবার খেয়াল করো একটা জোড় একটা বিজোড়, কিন্তু যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের ভাগ যাচ্ছে। এবার দেখো আর কিন্তু আমার কোনোভাবে ভাগ যাচ্ছে না ঠিক আছে, তার মানে আমাদের কাজ কিন্তু হয়ে গেল। অতএব আমরা এখন যে কাজটা করব 96, 120 এর লসাগু, ঠিক আছে। তাহলে লসাগু আমরা যেগুলো পেয়েছি এই যে বাইরের পাশে এদিক দিয়ে যেগুলো পেয়েছি এগুলো জাস্ট গুণ করে দিব। তাহলে প্রথম 2 গুণ 2 গুণ 2 হচ্ছে 3টা, এরপর খেয়াল করো গুণ 3 হচ্ছে একটা, এরপর খেয়াল করো গুণ 4 একটা এবং 5 একটা। তো এইগুলো আমরা গুণ করে দিব। তো এইগুলো যদি আমরা গুণ করি দেখা যাবে আমরা পাবো কত 480। তো এটাই হলো মূলত আমাদের প্রথম যেটা রয়েছে সেটার উত্তর, মানে সেটার হলো লসাগু ঠিক আছে। এবার আমরা এর পরেরটা করব 4 দাগের খ নম্বর। একেবারে কিন্তু সহজ অঙ্ক, তোমাদেরকে আবারও বলি অঙ্কগুলো সহজ। খ নম্বর, তো খ নম্বরে কত কত আছে লিখি 35, 49, 91। আমরা একটু দেখে আসি। হ্যাঁ 35, 49, 91 ঠিক আছে। আচ্ছা তাহলে এবার আমরা এটারও কাজটা করে ফেলি। এটাও ঠিক সুন্দরভাবে প্রথম আমরা লিখে নিব 35, 49, 91। এবার আসি, দেখো আমরা কিন্তু লক্ষ্য করি আমাদের প্রত্যেকটা সংখ্যাই কিন্তু বিজোড় সংখ্যা। কোন সংখ্যা বিজোড় সংখ্যা। এখন আমরা খেয়াল করব যে আমাদের বিজোড় সংখ্যা শুরু কত থেকে 3 থেকে 1 থেকে শুরু। 1 দিয়ে সবকটাকে ভাগ করা যায়, সুতরাং 1 দিয়ে করব না, আমরা 3 দিয়ে করব ঠিক আছে। তো 3 দিয়ে আমাদের সবকটাকে ভাগ করা যায় কিনা আমরা খেয়াল করি।
দেখো 3-এর ভাগ করার নিয়ম তোমাদেরকে শিখিয়েছিলাম, দুইটা সংখ্যা যোগ করে যদি ভাগ করা যায়। তো খেয়াল করো এই দুটো সংখ্যা যোগ করলে কত হয় 8, আর 8কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায় না, সুতরাং আমাদের এই উপরে 35 সংখ্যাটাকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো না। এরপর আসি, দেখো 49, তো 49 তো এই দুটো যোগ করি তাহলে 9 × 13 হয়, এই 13 সংখ্যাটাকেও কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করতে পারি না, সুতরাং এটাও আমরা করতে পারবো না। আর তোমরা মনে রাখবা এই ইউক্লিড প্রক্রিয়ায় ভাগ করার ক্ষেত্রে বা লসাগু করার ক্ষেত্রে বা গসাগু করার ক্ষেত্রে আমরা যখন কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ করতে পারবো তখনই আমরা শুধুমাত্র সেই সংখ্যা দিয়ে ভাগ করবো, অন্যথায় ভাগ করতে পারবো না। তো আমরা এখানে খেয়াল করলাম যে আমাদের 35 এবং 49 কোনোটাকেই আমরা কি করতে পারতেছি না, ভাগ করতে পারতেছি না, তার মানে শেষে আর একটা রয়ে গেল, সেটাকে আমরা ভাগ করতে পারবো না। এবার আসি, তাহলে এরপরে 5 দিয়ে সেই সকল সংখ্যাকে ভাগ করা যায় যার শেষে 0 এবং 5 থাকে। তো যদি লক্ষ্য করি এখানে একটা মাত্র রয়েছে আর কিন্তু নেই, সুতরাং 5 দিয়েও আমরা করতে পারবো না। এবার আমরা 7 দিয়ে করব। তো 7 দিয়ে যদি করি 5 × 7 = 35, খেয়াল করি যদি 7 দিয়ে করি তাহলে 5 × 7 = 35, 7 × 7 = 49, আর এখানে হবে আমাদের 7 × 13 = 91। ঠিক আছে, এবার যদি লক্ষ্য করি দেখো এই তিনটা সংখ্যাই কিন্তু আমাদের মৌলিক সংখ্যা, সুতরাং আর কিন্তু আমাদের ভাগ করা যাবে না। তাহলে আমরা এখন লিখব কি, এখন লিখব 3, 5, 4, 9, 9, 1 এর লসাগু, ঠিক আছে। তাহলে এখন আমরা যেগুলো পেলাম, প্রথম কথা 7 পেয়েছি, 7 গুণ 5 পেয়েছি, 5 গুণ 7 গুণ, আর সর্বশেষ 13 পেয়েছি। তাহলে এখন যদি আমরা এটা গুণ করে দিই তাহলে মূলত আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাব। তাহলে গুণ করলে হবে কত, 3, 1, 8, 5। তোমাদের যদি ক্যালকুলেটর থাকে তোমরা ক্যালকুলেটর দিয়ে গুণটা করে নিতে পারো। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা এর পরে যেটা রয়েছে গ নম্বর, সেটা আমরা করব। দেখো গ নম্বরে কত কত রয়েছে আমরা একটু খেয়াল করি, তোমরা বইতে খেয়াল করো। 33, 55, 60, 80 এবং 90। ঠিক আছে, তাহলে এটা আমরা পর্যায়ক্রমে নিচেও সুন্দর করে বসিয়ে নেই, লিখে নেই, এটা নিচেও সুন্দর করে লিখে নিলাম। ওকে, এবার আমরা যে কাজটা করব, এবার আমরা আস্তে আস্তে দেখবো কমপক্ষে দুইটা। এখন আমরা খেয়াল করি, এখানে যদি লক্ষ্য করি, দেখো আমাদের 60, 80 এবং 90 তিনটা সংখ্যা কিন্তু পর্যায়ক্রমে আমাদের জোড় সংখ্যা। তার মানে আমরা কি বলতে পারি যে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। কত দ্বারা? 2 দ্বারা। 2 দ্বারা যদি ভাগ করি তাহলে এই দুইটা সংখ্যা বিজোড়, এটা যা তাই রয়ে যাবে। এবার আসি এখানে 60কে যদি 2 দ্বারা ভাগ করি 30, 80কে ভাগ করলে 40 এবং 90কে ভাগ করলে 45। তো আবার আমরা খেয়াল করব কমপক্ষে দুইটা জোড় সংখ্যা আছে কিনা। তো আমরা আবারও লক্ষ্য করতেছি যে আবারও আমাদের কমপক্ষে দুইটা জোড় সংখ্যা রয়েছে। তাহলে আমরা আবারও কি করব, 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 দ্বারা ভাগ করলে যেটা আমার ভাগ করা যাবে না সেটা আমি জাস্ট বসিয়ে দিব, আর যেটা ভাগ করা যাবে সেটা আমরা সুন্দর করে কি করব, ভাগ করে ফেলবো। ঠিক আছে, এবার খেয়াল করি, এবার আমাদের আবার জোড় সংখ্যা সর্বনিম্ন দুইটা আছে কিনা। তো যেটা লক্ষ্য করে শুধুমাত্র জোড় সংখ্যা আছে 20, আর কিন্তু একটা জোড় সংখ্যা নেই। ঠিক আছে, কিন্তু বাকি হলো সব বিজোড় সংখ্যা। তো যেহেতু বাকি হলো বিজোড় সংখ্যা, সেটা আমরা যে কাজটা করব, এখন আমরা 3 দিয়ে শুরু করব। কত দিয়ে? 3 দিয়ে। তো 3 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো 3, 11, 33, 55কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায় না, সুতরাং ওটা ওর জায়গায় বসে যাবে। এবার দেখো 15কে 3 দ্বারা ভাগ করলে 5, 20কে ভাগ করা যায় না, ওটা বসে যাবে। 45কে ভাগ করলে 15। ঠিক আছে, এবার এর পরে দেখো আবার আমরা একটু খেয়াল করি, আবার কত দিয়ে ভাগ করতে পারি। দেখো এখানে 5, 0, 5 মানে প্রত্যেকটা সংখ্যা শেষে শুধুমাত্র 11 বাদে 5, 0, 5 এই রয়েছে। অর্থাৎ আমরা যদি জানি যে কোনো সংখ্যা শেষে 0 এবং 5 থাকলে সেটাকে আমরা 5 দ্বারা ভাগ করতে পারি, তাহলে আমরা এখন ডিরেক্টলি 5 দ্বারা ভাগ করব। এই 5 দ্বারা যদি ভাগ করি 11 জায়গায় 11 রয়ে যাবে, কারণ 11 একটা মৌলিক সংখ্যা। আচ্ছা, এরপরে 11, 5, 11, 55, এরপর 5, 1, 5, এরপর 4, 5, 20, আর 3, 5, 15। এবার খেয়াল করি, দেখো এখানে 11 রয়েছে। কত রয়েছে? খেয়াল করি, এখানে 11 রয়েছে, এখানে 11 রয়েছে। তার মানে কমপক্ষে দুইটা কিন্তু সংখ্যা পেয়ে গেছি। তাহলে আমরা এখন 11 দিয়ে যদি ভাগ করি তাহলে 11, 1, 11, 11, 1, 11, আর এখানে 1, আর এখানে যা ছিল আমরা তাই বসিয়ে দিলাম। আমাদের কিন্তু আর কোনোভাবে ভাগ করা যাচ্ছে না। তার মানে এখন আমরা লিখব যে 33, 55, 60, 80, 90 এর লসাগু, ঠিক আছে। তোমরা এই সমান সম্বন্ধে পাশে লিখবা, আমি তোমাদেরকে নিচে লিখে দিচ্ছি। তো দেখো নিচে কত কত আছে, 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 11 গুণ 4 গুণ 3। দেখো খেয়াল করো, আমরা এখানে এইগুলো লিখছি, এই যে এই দুইটা, এটা,
আর এই দুইটা। এখন কথা হলো স্যার আমি এক কেন লিখলাম না? এক লেখাও যা না লেখাও একই জিনিস, ঠিক আছে? যার কারণে কিন্তু আমি এক কোনোভাবেই লিখিনি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যদি এটা গুণ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত গুণফল হবে ৭৯২০। তার মানে আমরা বলতে পারি এটা লসাগু হচ্ছে ৭৯২০, ঠিক আছে? তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো, আমাদের যে অঙ্কগুলো ছিল এখানে আমরা কিন্তু খুব সুন্দরভাবে ৩ দাগ এবং ৪ দাগ দুইটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা ৫ দাগটা করব, ঠিক আছে? ৫ দাগটা করব, কি বলা হয়েছে আমরা মনোযোগ সহকারে খেয়াল করবো, কারণ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০০ এবং ১৮৪কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ থাকবে কত? ৪। তার মানে আমাদের এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, এই দুটো সংখ্যাকে ভাগ করার পরে আমাদের ভাগশেষ হিসেবে কত থাকবে? ৪ থাকবে। তাহলে আমরা প্রথম যে কাজটা করব সে ৪ হলো এই দুইটা সংখ্যা থেকে আমরা বাদ দিয়ে দিব। কি করব? বাদ দিয়ে দিব, ঠিক আছে? তো চলো তাহলে আমরা লেখা শুরু করি। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমি দাগ নম্বর দিয়েছি ৫, দিয়ে আমি লিখেছি নির্ণীয় সংখ্যা দুটি। এখন তোমাদের কথা হলো যে তোমরা নির্ণীয় সংখ্যা দুটি না লিখে তোমরা এটাও লিখতে পারো যে যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা ১০০ এবং ১৮৪কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ থাকবে কত? ৪, সুতরাং সংখ্যাটি হবে। তো এইভাবে তোমরা লিখতে পারো, অথবা আমি যেভাবে দিয়েছি এইভাবে তোমরা লিখতে পারো, সম্পূর্ণ তোমাদের ইচ্ছা। এবার আসি, দেখো প্রথম সংখ্যাটা কত ছিল? ১০০। তাহলে ১০০ থেকে আমরা ৪ বাদ দিব, থাকবে কত? ৯৬। দ্বিতীয় সংখ্যাটি কত ছিল? ১৮৪। এখান থেকে যদি ৪ বাদ দিয়ে থাকে কত? ১৮০। দেখো আমরা কিন্তু সংখ্যা দুটি পেয়ে গেলাম। এবার লিখবো অতএব এর গসাগু। কি লিখবো? অতএব এর গসাগু, তার মানে সংখ্যা দুটির গসাগু। এখন লিখবো বৃহত্তম সংখ্যাটি হবে সংখ্যা দুটির গসাগু। তো দেখো লিখে ফেলি, বৃহত্তম সংখ্যাটি হবে ৯৬,১৮০ এর গসাগু। গসাগু। এখন তোমাদের মনে প্রশ্ন যে স্যার আমরা কেন গসাগু করলাম, তাই না? আমি তোমাদেরকে জিনিসটা বোঝাই। আর বিয়োগ করার পরে কত রয়েছে? ৯৬ আর রয়েছে কত? ১৮০। একটু বুঝি, বলা হয়েছে এই দুইটা সংখ্যাকে এমন ভাবে ভাগ করব যেন আমাদের ভাগ শেষ, মানে দুইটাকেই যেন একই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। কি করা যায়? দুইটাকেই যেন আমরা একই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। এখন দুইটাকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হলে মিল থাকতে হবে। কি থাকতে হবে? মিল। আর মিল আমরা কোনটার ক্ষেত্রে বুঝি? মিল আমরা গসাগুর ক্ষেত্রে বুঝি, ঠিক আছে? মিল আমরা কোনটার ক্ষেত্রে বুঝি? গসাগুর ক্ষেত্রে বুঝি। আমরা যখন গুণনীয়কের সাহায্যে গসাগুটা নির্ণয় করি তখন কি করি? যে প্রত্যেকটা সংখ্যার গুণনীয়কের মধ্যে কোনটা কোনটা মিল আছে সেটা আমরা নিই। তার মানে এই ক্ষেত্রেও আমাকে জাস্ট এই কাজটা করতে হবে। তাহলে এখন যে কাজটা করব, ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটাকে আমরা ভাগ করব। তাহলে ছোট সংখ্যা হচ্ছে ৯৬, এই সংখ্যা দিয়ে আমরা ভাগ প্রক্রিয়া করব, ঠিক আছে? তোমরা চাইলে গুণনীয়ক প্রক্রিয়া করতে পারো, তবে ভাগ প্রক্রিয়া করলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে ১৮০ এটাকে আমরা ভাগ করব। তো এখন খেয়াল করি, আমাদের একবার যদি গুণ করি তাহলে কত হবে? ৯৬। ৯৬ যদি বিয়োগ করি থাকে কত? ৮৪। এবারে ৮৪ দিয়ে আমরা আগের ভাজকটাকে ভাগ করব। তো এই ক্ষেত্রে আমাদের একবার যাবে, বিয়োগ করে কত হবে? ১৬। তাহলে এবার আমরা আগেরটাকে আবার ভাগ করবো, মানে পূর্বেরটাকে, মনে রাখবা সবসময় পূর্বেরটাকে আমরা ভাগ করবো, ঠিক আছে? পূর্বেরটাকে আমরা সবসময় ভাগ করবো। তাহলে এখন খেয়াল করি, আমরা যদি এটা বিয়োগ করে, সরি এখানে বিয়োগ করলে তো ১২ হবে, একটু মিস্টেক হয়েছে, এখানে বিয়োগ করলে কত হবে? ১২ হবে। তাহলে ১২ দিয়ে যদি আমরা ৮৪কে ভাগ করি তাহলে দেখা যাবে আমাদের কত হবে? ৭ দিয়ে দিলে ৭ বরং ৮৪। তার মানে আমরা এখানে বলতে পারি সর্বশেষ ভাজক কত? আমাদের ১২। অতএব আমাদের গসাগু, অতএব গসাগু সমান ১২। আর আমরা যদি বলি যে বৃহত্তম সংখ্যাটি, এটাই আবার অতএব নির্ণীয় বৃহত্তম সংখ্যাটি, নির্ণীয় বৃহত্তম সংখ্যাটি, দেখো নির্ণীয় বৃহত্তম সংখ্যাটি কত পেলাম? ১২, ঠিক আছে? কত পেলাম? ১২। এটা কিন্তু মাথায় রাখবো, ঠিক আছে? আমাদের মিল বের করতে বলছে, যার কারণে কিন্তু আমরা মিলটা করে ফেললাম। আর মিল যদি না বলতো তাহলে কিন্তু আমরা কোনোভাবে এটা করতাম না। তাহলে দেখো কত সুন্দরভাবে কিন্তু আমরা ৫ নম্বর যে দাগটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করে ফেললাম। এবার আমরা চলে যাবো ৬ নম্বর যে দাগ নম্বর ৬। তো দাগ নম্বর ৬ কি বলা হয়েছে সেটাও আমরা একটু পড়ে ফেলবো এবং বোঝার চেষ্টা করব। তো দেখো দাগ নম্বর ৬ বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ এবং ৬৫কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ এবং ৫ ভাগশেষ বা অবশিষ্ট থাকবে। তাহলে আমরা পূর্বের মতো যে কাজটা করছিলাম, বিয়োগ করছিলাম, তো ফার্স্টে আমরা এটাকে বিয়োগ করে নিব এবং তারপরে এই সংখ্যাগুলোর মধ্যে আমরা কি করব? গসাগু নির্ণয় করব। কারণ কি আমাদের বলা হয়েছে, খেয়াল করে বলেছে কোন বৃহত্তম, মানে যে বৃহত্তম সংখ্যাটা হবে সেটা হবে একটাই, আর সেই একটা দ্বারা আমাকে কি করতে হবে? সবগুলোকে ভাগ করতে হবে। তাহলে চলো আমরা লিখে নিই কাজেই
বা নির্ণয় সংখ্যাটি বা নির্ণয় সংখ্যা দুটি। ঠিক আছে, তাহলে আমি লিখব অতএব সংখ্যা তিনটি, সংখ্যা তিনটি, সংখ্যা তিনটি, সংখ্যা তিনটি। ঠিক আছে, সংখ্যা তিনটি কোনটা কোনটা? দেখো আমাদের প্রথম ছিল 27, তাহলে 27 বিয়োগ 27 থেকে কত বাদ দিতে হবে? 3। 3 মানে 3 অবশিষ্ট থাকবে, বাদ দিতে হবে না, সরি 3 হলো অবশিষ্ট থাকবে। তো 3 যদি অবশিষ্ট থাকে তাহলে এখানে বিয়োগ করলে কত হবে? 24 কমা। আচ্ছা এরপরে কত ছিল? এরপরে ছিল আমাদের 40। কত ছিল? 40। আচ্ছা 40 এর অবশিষ্ট কত থাকবে? আর পরেরটা কত? 4। 4 যদি অবশিষ্ট থাকে কত বিয়োগ করলে কত হবে? 36। আর সর্বশেষ কত আছে? সর্বশেষ আমাদের রয়েছে 65। তো 65 যদি ক্ষেত্রে ভাগ করি তাহলে অবশ্যই থাকবে কত? 5। আর এটা যদি বিয়োগ করি কত হবে? 60। ঠিক আছে, তাহলে 60 এর গসাগু। এর গসাগু কেন গসাগু বলতো? আমি আবারও বলি, কারণ হলো ওই যে আমাদের এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যে সংখ্যা আমরা 3টার ভিতরে ভাগ করতে পারবো, তার মানে কি মিল থাকতে হবে। আর এই মিলের ক্ষেত্রে আমাকে কি করতে হবে? গসাগু করতে হবে। তাহলে প্রথম দেখো আমরা 3টা সংখ্যা, 24, একটা হলো 36 আর একটা হলো কত? 60। তো আমরা প্রথম 2টা সংখ্যা দিয়ে আগে ভাগ করব, প্রথম 2টা সংখ্যাকে ভাগ করব। তাহলে প্রথম হচ্ছে 24 আর 36 আমরা ভাগ করব। তো যদি একবার দেই 24, এখন যদি বিয়োগ করি কত হয়? 12। এখন যদি 24কে আবার ভাগ করি, খেয়াল করো 24কে যদি ভাগ করি কতবার যায়? 2 বার যায়। যদি 2 বার যায় কত হবে? আমাদের 24 হবে। এবার খেয়াল করি আমাদের এখানে সর্বশেষ ভাজকটা কত? 12। এখন এই 12 দিয়ে আমাদের সর্বশেষ যে সংখ্যাটা আছে সেটাকে ভাগ করবো। সেটা হচ্ছে দেখো 12 সর্বশেষ সংখ্যা কত হচ্ছে? 60। তো 12কে দিয়ে যদি সর্বশেষ সংখ্যাটাকে ভাগ করি তাহলে 5 বার যাবে, তার মানে কত হবে? 0। ঠিক আছে, 5 বার দিলে কত হবে? 60। তার মানে আমরা বলতে পারি সর্বশেষ যে ভাজক সেটাই হচ্ছে আমাদের গসাগু। অতএব গসাগু সমান কত হচ্ছে? 12। আর বৃহত্তম সংখ্যাটাও কিন্তু আমাদের কত হবে? 12 হবে। ঠিক আছে, অতএব বৃহত্তম সংখ্যা কত হবে? 12। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা খুব সুন্দরভাবে কিন্তু এই 6 দাগ পর্যন্ত অঙ্কগুলো খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। তো আমরা আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখছি, এর পরের ক্লাসে আমরা সমাধান করে দেব বাকি যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো, কারণ আমাদের চ্যানেল থেকে তোমাদের খুব সুন্দরভাবে ইজিভাবে তোমাদের অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার হবে।